আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো তোমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে আসছো সেটা যে সেই যুদ্ধের ছিল, এটা আসলে বলার কিছু রাখে না। তোমরা পরিশ্রমের সর্বোচ্চটা দিচ্ছো। এখন বাকি যে রেজাল্টটা আসবে, আসলে রেজাল্ট কারোর জন্য পজিটিভ হবে, কারোর জন্য নেগেটিভ হবে, এটাই স্বাভাবিক। কারণ মেডিকেলে 1 লাখ প্রায় ধরো 20,000 থেকে 30,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, বা মানে যদিও পরীক্ষার্থী অনেক বেশি ছিল, বাট এইখান থেকে মাত্র চান্স পাবে 4,350 জন। বাকি সবাই কি আপাতত হলো নেগেটিভ ধরতে গেলে। সো এখানে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপাতত দেখো নিজের সর্বোচ্চটা যতটুকু আছে, সামনে যত পরীক্ষা আছে এগুলো যাতে ওভারকাম করতে পারো। সো এই জন্য কথা বলতে আসা। যদি অনেক জায়গায় অনেক সলভ অলরেডি পাই গেছো, বাট তারপর আমি একটু বলি যে ইংলিশ সলভটা অবশ্যই সবাই দেখবা। কারণ তোমার যত সামনে পরীক্ষা আছে বা ভবিষ্যতে অনেকে যদি সেকেন্ড টাইমে দাও, বাট এই ইংলিশগুলো তোমাকে অনেক কাজে দিবে। সো একটু শেয়ার চাই, মেনশন চাই সর্বোচ্চ, একটু তার নিজেদের টাইম লাইনে সবকিছু দিয়ে দাও, বা নিজেদের ফ্রেন্ড বা নিজেদের গ্রুপগুলোতে একটু অ্যাড হয়ে দাও। আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের এটা দেখতেই পাচ্ছ মেডিকেল ইংলিশ বা জিকে সব, বিশেষ করে ইংলিশটা নিয়ে এই যে ভিটিটা ইংলিশের যে ব্যাপারটা আমি যতটুকু পারছিলাম। হ্যাঁ, তোমাদের যদি আরেকটু রেসপন্স পাইতাম আমি কিন্তু আরো কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। আমি তোমাদের এই ইংলিশের ফ্রেশ অ্যান্ড ক্লস থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, 2টা কোশ্চেন আসছে প্রায়, ঠিক আছে। এই ক্লাসটা আমি নিতে চাইছিলাম। তোমাদের সাবজেক্ট বার এগ্রিমেন্ট আমি জোর করে নিজের থেকে নিছি। কেউ কমেন্ট করছে যে ভাই সাবজেক্ট বার এগ্রিমেন্ট কখনো আসে না। দেখো একটা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। অনেক প্রশ্ন করছে ভাই আমি টেন্স থেকে নিতে চাইছিলাম, বাট এই সময়ের অভাবে নিতে পারিনি, বাট তোমাদের রেসপন্স কম ছিল, ওই জন্য নিতে পারিনি, ঠিক আছে। তো তোমরা যদি সর্বোচ্চ রেসপন্স দাও, সামনে ইনশাল্লাহ এই যে টেন্স বলো, ফ্রেজ বলো, ক্লজ বলো, এগুলো থেকে আমি হলো সামনে ইনশাল্লাহ, যেহেতু ডেন্টাল পরীক্ষা আছে বা অনেকে সেকেন্ড টাইম দিবা, ঠিক আছে। সো ব্রাদার সাজেশনের সাথে থাকো, ইনশাল্লাহ উপকৃত হবা, কখনো উপকৃত হবা না। তো একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করি। তবে আগে আমরা ইংলিশ বলবো, সবাই ইংলিশ বলবো, তারপরে আমরা জিকে বলবো। হ্যাঁ, সো ইংলিশ আসো, ইংলিশে চলে আসো। তোমাদের এবার সিনোনিম আসছে 2টা। হ্যাঁ, আসছে সিনোনিম অফ পোলাইট। এটা সবারই পারার কথা, যদি সিনোনিম কমন নাও পড়তে পারে, বাট পোলাইট মানে ভদ্র, এটা সবাই জানে। তাই আমরা বলি যে তোমার তো কার্টেসি, মানে ছেলেটা বেয়াদবি করছে, ছেলেটা কার্টেসি নেই, ঠিক আছে। তার মানে ছেলেটা হলো কি, মানে অভদ্র, ঠিক আছে। আর যদি কার্টেসি থাকে তার মানে কি ভদ্র, তার মানে যে ভদ্র আছে সে হবে কি কার্টেসি, তার আছে তাহলে কার্টিয়াস। এটা সবারই হওয়ার কথা, আই থিঙ্ক। হ্যাঁ, সো পোলাইট মানে ভদ্র, কার্টিয়াস মানে কি ভদ্র, দুইটাই কি সিনোনিম চাইছে, ঠিক আছে। আর এটা কি চাইছে তোমাদের, এটা ইন্টোনিম আসছে, ঠিক আছে। ইন্টোনিম ডিসি, ডিসি এর ইন্টোনিম কি আমরা জানি, এটা সেটাও মোটামুটি কি প্রিভিয়াস কোশ্চেন যারা পড়ছো সবারই হওয়ার কথা। হ্যাঁ, এটা ইন্টোনিম কি আসছে, অ্যাডভাইস, ঠিক আছে। এই দুটো একদম সিনোনিম ইন্টোনিম মুখস্থ, ঠিক আছে। তারপরে চলে আসো, তোমাদের একটা ওয়ার্ড ছিল যে এটা নিয়ে একটু আমি আসলে প্রশ্নটা বুঝি নাই, বা প্রশ্নটা আসলে হলো অ্যাকচুয়ালি কি আসে আমি জানি না, তো সবগুলোই বলে দিচ্ছি, ঠিক আছে। সেটা হলো বেনিফিশিয়াল, ঠিক আছে। তো এই বেনিফিশিয়াল আসলে কি আসলে আমি জানি না, বাট আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। বেনিফিশিয়ালের কি কি ফর্ম আছে একটু সবগুলোই বলে দিচ্ছি, কারণ ভবিষ্যতে যদি আসে, ঠিক আছে। সরি, বিউটি লেখা আছে, ঠিক আছে। বেনিফিশিয়াল এটাকে লেখা যায় হলো বেনিফিট, এটাকে লেখা যায় বেনিফিশিয়ারি, ঠিক আছে। কোনটা কি ফর্ম মনে রাখবে, লাস্টে যে এল আছে এটা অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এই বেনিফিট যেটা, এটা কিন্তু অনেকে ভাবে যে নাউন ফর্ম, না, এটা ভার্ব ফর্ম। হ্যাঁ, আর বেনিফিশিয়ারি যেটা, এটা হলো নাউন ফর্ম, ঠিক আছে। আর এটা যদি এলয় দেই তাহলে হলো কি অ্যাডভার্ব ফর্ম। অর্থাৎ তোমাদের হয়তো হলো কি আমি জানি না কোনটা আসছে, যদি নাউন ফর্ম আসে তাহলে আনসার হলো বেনিফিশিয়ারি, যদি হলো কি অ্যাডজেক্টিভ ফর্ম আসে তাহলে বেনিফিশিয়াল, আর যদি ভার্ব ফর্ম আসে তাহলে হলো বেনিফিট, ঠিক আছে। প্রশ্নটা বুঝতে পারছো? তাহলে হলো আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অনেক জায়গায় হলো আমি 2-3 রকমের জিনিস পাচ্ছি, বাট অ্যাকচুয়াল প্রশ্নটা কি ছিল আমি জানি না, এই জন্য আমি 3টা ফর্মে লিখে দিলাম। যে কোনো একটা ফর্ম যেটা আসছে সেটা আনসার হবে। যদি বলে বেনিফিশিয়াল নাউন ফর্ম তার আনসার বেনিফিশিয়ারি, যদি বলে অ্যাডজেক্টিভ ফর্ম আনসার বেনিফিশিয়াল, যদি বলে ভার্ব ফর্ম তাহলে আনসার হলো বেনিফিট। আই থিঙ্ক বুঝতে পারছো। তারপরে 4 নম্বর প্রশ্ন চলে আসো। তোমাদের একটা ফ্রেজ আসছে রিড বিটুইন দ্য লাইন, ঠিক আছে। রিড বিটুইন দ্য লাইন, এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। আসলে ফ্রেজটা হলো বইয়ে, তোমাদের বইয়ে লেখা আছে বিটুইন দ্য লাইন। বিটুইন দ্য লাইন বা রিড বিটুইন দ্য লাইন আছে কোনো বই। এই বিটুইন দ্য লাইন মানে হলো লুকানো অর্থ,
ঠিক আছে, আগে বাংলা মিনিং বুঝো, মানে হিডেন মিনিং যেটা, ঠিক আছে, লুকানো অর্থ। ঠিক আছে, এই যে লুকানো অর্থ, এই লুকানো অর্থে যে অপশনটা মিলবে সেটা আমার আনসার। ঠিক আছে, তাহলে কি আছে অপশনগুলোতে ছিল মনে হয় এরকম, আমি যতদূর শুনছি সেটা আন্ডারস্ট্যান্ড what is implied not, what is implied not, ঠিক আছে, what is explicitly stated। এই এত বড় একটা মিনিং দিছে, অ্যাকচুয়াল মিনিং কিন্তু কি, মানে এই রিড বিটুইন দ্য লাইন মানে লুকানো অর্থ খোঁজা, মানে হিডেন মিনিং খোঁজা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট, যেটা হলো কি মানে আসলে না, মানে স্পষ্ট না, ঠিক আছে, যেটা এক্সপ্লিসিটলি স্টেটেড, যেটা বলা হচ্ছে আর কি, মানে ব্যাপারটা হলো কি একটা লুকানো জিনিস, মানে যেটা বলতেছে অ্যাকচুয়ালি ওটা না, ওটার ভিতরে একটা লুকানো মিনিং আছে, এটার মানে কিন্তু এই অর্থগুলাই প্রকাশ করতেছে। অর্থাৎ রিড বিটুইন দ্য লাইন মানে হলো লুকানো বা হিডেন মিনিং, যদি খুব সহজে আসতে অপশনে থাকা উচিত ছিল হিডেন মিনিং, বা একটু কঠিন করে দিলে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট, মানে যেটা হলো প্রকাশিত না আসলো, বাট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড, যেটা স্পষ্টভাবে বলা হচ্ছিল, মানে ব্যাপারটা হলো একটা ধাঁধা, মানে দ্বিধার মধ্যে থাকা, যে আসলে যা বলা হচ্ছে তা না, এটার মধ্যে লুকানো কোনো কিছু আছে, এটার মধ্যে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, এরকম জিনিস। তো এটার মিনিং যখন হয়েছে, তুমি যদি মিনিং বুঝতে পারো, যে ভাই তুমি যে ফ্রেজটা পড়ছো বইয়ে, যে রিড বিটুইন দ্য লাইন, আমি বারবার বলি ফ্রেজ পড়ার নিয়মই হলো এটা, যে ফ্রেজ পড়তে সময় বাংলা পড়া যাবে না, বাংলা পরীক্ষা এখন আসে না, আসে কি ইংরেজিটা, ঠিক আছে, এই যে যেমন হিডেন মিনিং বা এই যেগুলো আছে, তাহলে তোমাকে বাংলাটা নিজের জন্য পড়তে হবে, কিন্তু পরীক্ষার জন্য তোমাকে ইংলিশ জানতে হবে। বুঝতে পারছি? ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি এটা। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্ন চলে আসছে। আচ্ছা, একটা টেন্স আছে, টেন্স থেকে কোশ্চেন আসছে, বলছে ফিউচার, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস কি বলছে, সরি হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস বলছে। তো আমরা জানি ফিউচার টেন্সে সবসময় কি হয়, উইল হয়, শেল হয়, উইল, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস বলছে, তাহলে শেল মানে এখন যেহেতু আমি কি দিব, যেহেতু আমি কন্টিনিউয়াস দিতে দেবো, তাহলে উইলের সাথে সরাসরি আমি আইএনজি দিতে পারি না, তাহলে উইল বি সামথিং হবে, উইল বি ভার্ব প্লাস আইএনজি হবে, এই ফরম্যাটে যেটা আছে সেটা আমার আনসার হবে। আর যেহেতু আমি ফিউচার টেন্স বলছে, তাহলে অবশ্যই শেল বা উইল হবে, এটা বুঝি আগে আমি। এখন যেহেতু কন্টিনিউয়াস বলছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আমরা তো জানি ভাই উইল বা শেলের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে না, তাহলে এরপর একটা বি আসবে, ঠিক আছে, তাহলে শেল বি বা উইল বি ভার্ব প্লাস আইএনজি যে ফরম্যাটে থাকবে সেটা আমার আনসার হবে। বুঝতে পারছি? আমি কিন্তু আবার বলতেছি ইংলিশ সর্বনাকে পায়ে গেছো অলরেডি, ঠিক আছে, পায়া তুমি খুশি হয়ে বসে আসো, এটা হওয়া উচিত না। হ্যাঁ, তুমি সুন্দর করে দেখো যে বুঝো ব্যাপারগুলো কিরকম কিভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার আনসার গুলো কি হয়েছিল, যে অপশনটা ছিল, তাহলে অপশনটা ছিল শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। হ্যাঁ, জব ফ্রম টুমরো লিখলাম না। তাহলে দেখো এই যে আমি যে ফরম্যাটটা বললাম, যখনই আমার ফিউচার কন্টিনিউয়াস আসছে, তাহলে ফিউচারে যখন আমার উইল পাবো আমি, ঠিক আছে, আর যেহেতু কন্টিনিউয়াস আসছে তাহলে ভার্ব প্লাস আইএনজি বসবে। তখন আমরা জানি যে ভাই মডেল একজনের পরে কখনো কি বসে না, ভার্ব প্লাস আইএনজি বসে না, তাহলে মাঝখানে আমাকে একটা কাউকে নিয়ে আসতে হবে, এই জন্য আমি বি কে নিয়ে আসছি। সো আমার শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। ওকে, আচ্ছা, বুঝতে পারছি তাহলে? ওকে, স্যার আমরা 6 নম্বর অপশন চলে আসো। তারপরে ইনকারেক্ট ইউজ অফ ফ্রেশ, আবার ফ্রেশ আসছে একটা, ইনকারেক্ট কোনটা, ঠিক আছে, ইনকারেক্ট ফ্রেশ আসছে একটা। দেখো এনে ফ্রেশটা দিচ্ছিল, আমি একটু তোমাদের লিখে দিই, সেটা হলো নাও দ্যাট the conversation is almost finished, ঠিক আছে, then you can pull all the stop, stops and take it easy, দেখো এরকম ছিল, একটু ভালো খেয়াল করো। তো বলছে ইনকারেক্ট ফ্রেজ খুঁজে বের করতে, এবং এই সেন্টেন্সটা এরকম ছিল, একটা বড় সেন্টেন্স ছিল, ঠিক আছে। আচ্ছা, এরকম বড় সেন্টেন্স থাকার মধ্যে দেখো যে বলছে যে এই কনভারসেশনটা শেষ হয়ে গেছে, ইউ ক্যান পুল ওয়ান্স অল দ্য স্টপস, এগুলো সব থামাইতে বলছে, আমি টেক ইট ইজি ভাবে নিতে বলছে। বাট আমরা জানি এই যে পুল ওয়ান্স লেগ, এই যে ফ্রেজটা ছিল আমার, এটার মানে হলো তামাশা করা, ঠিক আছে। এখানে যে মিনিংটা আসছে, এই মিনিং এ এই ফ্রেজটা মিলতেছে না, সো এখানে এটাই কি আমার আছে, ইনকারেক্ট একটা ফ্রেজ আছে।
অর্থাৎ তাহলে এটার আনসার কি হবে, এই যে অপশন যেটা ছিল নাও দ্য কনভারসেশন ইজ অলমোস্ট ফিনিশড ইউ ক্যান পুল অল দ্য স্টপস এন্ড টেক ইট ইজি, এটা হলো কি সঠিক আনসার নাই। ওকে, তাহলে এই হলো আমার 6টা গেছে। ওকে, সো প্রথমে মুছি আসুন। 7 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। বলছিল একবার ক্লজ, এটা কি ক্লজ গুলো আসছে, এই ক্লজ যে আসে পরীক্ষায় মেডিকেলে, এটা তো তোমরা আগে পড়ালে বিশ্বাস করতো না। হ্যাঁ, আমি যদি বলতাম যে চলো ক্লজ পড়াই। আচ্ছা যাই হোক, অ্যাডভার্ব ক্লজে চলে আসো। আমরা জানি এখানে অ্যাডভার্ব ক্লজের মেইন বেসিক হলো এটা হলো কোথায়, কখন, কিভাবে, এগুলো যা প্রশ্ন করবো আমি। যদি আনসার পাই তাহলে আমার অ্যাডভার্ব ক্লজ সোজা হিসাবে একদম অ্যাডভার্বের মতো, সেম এজ অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে হচ্ছে ইউ আর অ্যালাউড হিয়ার you are allowed here only if you are a student, only if you are a student। ঠিক আছে, যে তুমি এখানে আসতে পারো যদি তুমি কি হও, স্টুডেন্ট হও, তুমি যদি ছাত্র হও, তাহলে এখানে এই যে তুমি আসতে পারো, এটাকে মডিফাই করছে না, এটা ভার্বকে মডিফাই করতেছে না। তুমি এখানে আসতে পারো যদি তুমি স্টুডেন্ট হও, এই যে অ্যালাউড কে মডিফাই করতেছে না, তো ভার্বকে মডিফাই করলে আমরা কি জানি, এটা হলো কি অ্যাডভার্ব। সো এটা হলো যেহেতু আমার কি একাধিক কি ফাইনাইট ভার্ব সহ একটা কি আছে যে অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট। দেখো এখানে কি আছে, আমার একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে। আমরা বলছিলাম যে ফ্রেশ ক্লজ আর হলো, দেখো আমরা বলছিলাম পার্টস অফ স্পিচ, আর একটা আছে ফ্রেশ, আর একটা আছে ক্লজ। এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? পার্টস অফ স্পিচ মানে একটা শব্দ যদি থাকে, সিঙ্গেল জিনিস, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে, একাধিক জিনিস যদি থাকে তার নাম ফ্রেজ। ঠিক আছে, আর একাধিক জিনিস, ঠিক আছে, সাথে কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, নন ফাইনাইট না কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে হবে। ঠিক আছে, এটা হলো কি আমার ক্লজ। অর্থাৎ তাহলে ভাই হলো কি একটা সিঙ্গেল জিনিস পার্টস অফ স্পিচ, একাধিক ওয়ার্ড বাট কোনো ভার্ব নাই, কোনো কি নাই, কোনো কি বলে, কোনো হলো সাবজেক্ট নাই, সেটা হলো ফ্রেজ। আর একাধিক ওয়ার্ড বাট সাথে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। যেমন কি এটা একাধিক ওয়ার্ড মানে এখানে একটা কি সাবজেক্ট আছে, এটা একটা ফাইনাইট ভার্ব আছে। সো এটা আমার কি একটা ক্লজ। আর এখানে যেহেতু ভার্বকে মডিফাই করছে, সো এটা একটা কি অ্যাডভার্ব ক্লজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো 8 নম্বর পয়েন্ট। বলছে এটা কারেক্ট কোনটা? হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। ঠিক আছে, আমি কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস নিয়েছি তোমাদের। হ্যাঁ, ইংলিশ আমার যারা ক্লাসটা করে গেছে এটা অবশ্যই পারার কথা। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে বলছে somebody wants to speak with you, দেখো তোমাকে যদি এটা ভালো মতো বুঝাই, তাই সামবডি, নোবডি, আমরা এভরিবডি, এটা আমি বারবার পড়াইছি, বলছি ইনফিনিটি স্টার। হ্যাঁ, এখানে প্রশ্ন আসবে। ঠিক আছে, সামবডি, নোবডি, এরকম ওয়ার্ড যারা আছে, এরা কিন্তু এদের পরে কিন্তু সবসময় কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। এদের পরে সবসময় কি বসে, সিঙ্গুলার ভার্ব বলে। মনে হয় যদি হয় যে এরা প্লুরাল, বাট এরা এদের পরে কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। আমরা বলছিলাম যে কোনো ভার্বের সাথে যদি এস থাকে তার মানে ওটা সিঙ্গুলার। যেমন কি হি একটা কি সিঙ্গুলার, যেমন হি এর পরে কি বসে, গোজ বসে। বা দে একটা প্লুরাল, দে এর পরে কিন্তু কি বসে, গো বসে। অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হলে সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। অর্থাৎ ওয়ান্ডের সাথে যখন এস আসছে তখন কি ওয়ান্ডস হয়েছে, তার মানে এটা একটা সিঙ্গুলার ভার্ব। আমরা বলছি সামবডি, নোবডি, এদের পরে সবসময় কি বসে, সবসময় এদের পরে কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। সো সামবডি ওয়ান্টস টু স্পিক উইথ ইউ, সো এটা একটা কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ঠিক আছে। তারপর চলে আসো, তাহলে এটা আনসার হবে, লিখে দিই একটু। এর আনসার হলো somebody wants to speak with you। হ্যাঁ, আর তোমার সাথে কেউ কথা বলতে যাচ্ছে আর কি। 9 নম্বর পয়েন্টে চলে আসো। The teacher has repeated herself twice। ঠিক আছে, এই যে টুয়াইস। আচ্ছা, সে কি রিপিট করছে না? কয়বার রিপিট করছে? 2 বার। তো এটা কি রিপিট কে মডিফাই করছে না, ভার্বকে মডিফাই করছে না? তো কোনো জিনিস ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয় না? প্রথমে বলছি সেম জিনিস। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, মানে সে 2 বার ওই জিনিসটা বলছে। কাকে? রিপিটেড কে এসে মডিফাই করলো না টুয়াইসটা। সো টুয়াইস থেকে একটা অ্যাডভার্ব। ওকে, এই 10 নম্বর পয়েন্টে চলে আসো। বলছি কোনটা নাউন না আর কি। হ্যাঁ, নাউন
না আর কি কোনটা। তো আমরা দেখো এই সফট একটা কি মানে সফট একটা কি, সফটের ক্ষেত্রে হলো কি একটা অ্যাডজেক্টিভের সাথে যদি একটা অ্যালয় থাকে, বা এটা মানে কোনো জিনিসের সাথে অ্যালয় আছে মানেই, কোনো জিনিসের সাথে অ্যালয় আছে মানে হয় এটা অ্যাডজেক্টিভ হবে অথবা এটা অ্যাডভার্ব হবে, নাউন তো কোনোদিন হবে না, বুঝি আমি। ঠিক আছে, আমি আবার বলতেছি, তা আমরা বারবারই বলছি যে নাউনের সাথে অ্যালয় হলে এটা অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে মানে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেটা অ্যাডভার্ব। অর্থাৎ অ্যালয় যুক্ত যে কোনো ওয়ার্ড যদি পৃথিবীতে থাকে তার মানে সেটা অবশ্যই হয় অ্যাডজেক্টিভ হবে নলে অ্যাডভার্ব হবে, বাট কখনোই নাউন হওয়া পসিবল না। সো এই যে অ্যালয় আছে তার মানে এটা নাউন না, এটা এমনিতেই করা উচিত। ঠিক আছে, আই থিঙ্ক এটা সবাই পারছো তোমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তারপর চলো 2 নম্বর পয়েন্টে। এক নম্বর পয়েন্ট বলছে আই এম ভেরি প্রাউড। এটা তো বোঝাই যাচ্ছে আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। ঠিক আছে, অব ইউ, এখানে প্রাউডের পরে অব বসে, অব একটা প্রিপোজিশন। ঠিক আছে, আই এম ভেরি প্রাউড অফ ইউ। হ্যাঁ, ঠিক। তারপরে চলে আসো 12 নম্বর, বলছে নাউন এজ এ মডিফায়ার, নাউন এজ এ প্রি মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা বলছে প্রি মডিফায়ার মানে পূর্বে বসবে। ঠিক আছে, একটা নাউনের পূর্বে বসবে মডিফায়ার হিসেবে। এইটা কোন জায়গায় আছে দেখো, তোমাকে যদি বলি আমি নো প্যাসেঞ্জার, তোমাকে যদি আমি বলি নো প্যাসেঞ্জার, ঠিক আছে, ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে, ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে। আচ্ছা ভাইয়া দেখো তো এই প্যাসেঞ্জার একটা নাউন না, নাউনের আগে বসছে না, এটা মডিফায়ার হিসেবে কাজ করছে না। ঠিক আছে, তাহলে কি প্রি মডিফায়ার না, নাউনের পূর্বে বসছে। সো প্রি মডিফায়ার কোনটা? নো প্যাসেঞ্জার। এই নোটা কি প্রি মডিফায়ার, কারণ নাউনের আগে বসে মডিফাই করতেছে। সো এই নোটা কি আমার প্রি মডিফায়ার। সো এনে বলছে নাউন এজ এ প্রি মডিফায়ার কোনটা, তাহলে অবশ্যই आंसर আমার কি নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্যাট ডে। ওকে, তার নম্বর প্রশ্ন চলে আসো। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে। দেখো পাস্ট পারফেক্ট বলছে, পাস্ট পারফেক্ট তুমি আগে বেসিক বুঝো, কন্টিনিউয়াস বলছে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট, হ্যাঁ পাস্ট যখন বলছে তার মানে হ্যাভ হ্যাজ কোনটা হবে, হ্যাভ হ্যাজ হবে না হ্যাড হবে, অবশ্যই হ্যাড হবে। পারফেক্ট যখন বলছে তার মানে বিন হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস যখন বলছে তার মানে ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি কিনা দেখো, পাস্ট যখন বলছে হ্যাড হবে, পারফেক্ট যখন বলছে বিন হবে, কন্টিনিউয়াস যখন বলছে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভাই হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি যেটা আছে সেটা आंसर, এনে কি বি আসবে না, কারণ বি এর পরিবর্তে তো বিন আসছে। সো হ্যাড আছে, বিন আছে আর ভার্ব প্লাস আইএনজি আছে, যেটা সেটা আমার কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা তাহলে এটার आंसर কি আছে? आंसर তোমাদের বইয়ে ছিল এরকম, আই হ্যাড বিন স্টাডিং, অপশনে ছিল আই হ্যাড বিন স্টাডিং, I had been studying, ঠিক আছে, ইংলিশ ফর, ঠিক আছে, 5 years, for 5 years before I moved to USA, before I moved to USA, আমি ইউএসএ যাওয়ার আগে 5 বছর কি করছি, স্টাডি করছি। তাহলে দেখো ভাই যে আমার হেড আছে, বিন আছে, ভার্ব প্লাস এনজি আছে। তাহলে হেডের জন্য পাস্ট, এটার জন্য পারফেক্ট, এটার জন্য কি ভার্ব প্লাস এনজি জন্য কন্টিনিউয়াস। সো আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলছে তাহলে হেড আসবে, বিন আসবে, ভার্ব প্লাস এনজি আসবে। সো আমার এটাই কি কারেক্ট आंसर। আই থিংক বুঝতে পারছো। ঠিক আছে, আর দুইটা আছে আমাদের লাস্ট। ঠিক আছে, 14 নম্বরটা চলে আসো। আচ্ছা আবার সেম, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, বাট কি হয়ে যাবে, অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ক্লজ থেকে কয়টা কোশ্চেন আসছে ভাবা যায়। আচ্ছা দেখো অ্যাডভার্ব ক্লজ থেকে বলছে, তাহলে দেখো এনে বলছে হি সো উইক, সে এতটাই দুর্বল। দেখো সে এতটাই দুর্বল, এই যে আমার এটা হলো কি দুর্বল মানে অ্যাডজেক্টিভ, সো দ্যাট সরি দ্যাট হি সো উইক that he cannot what, he can't what। আচ্ছা সেই দুর্বল কারণে তো হাঁটতে পারতেছে না। ঠিক আছে ভাই, এনে একটা সাবজেক্ট আছে, এনে একটা ফাইনিট ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। এখন ভাই এই সে হাঁটতে পারতেছে না, কেন হাঁটতে পারতেছে না? দুর্বলের কারণে। এই দুর্বলকে মডিফাই করছে না, যে ভাই অ্যাডজেক্টিভ কে কোনো কিছু মডিফাই করলে সেটা অবশ্যই কি হয়, অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভ কে কোনো কিছু মডিফাই করলে সেটা অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। সো আমার যেহেতু এনে একাধিক ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ডের সাথে ফাইনিট ভার্ব আছে এবং ওগুলো কি অবশ্যই সাবজেক্ট আছে। সো আমার এখানে এটা অ্যাডভার্বই হইতো যদি সিঙ্গেল ওয়ার্ড থাকতো, যদি একাধিক ওয়ার্ড থাকতো তাহলে অ্যাডভার্ব ফ্রেশ হইতো। আর যেহেতু এদের সাথে ফাইনিট ভার্ব আছে, সো এটা হলো আমার অ্যাডভার্ব ক্লজ হবে। ঠিক আছে, বুঝতে পারছি কেন? ঠিক আছে, আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন 15 নম্বর, এটা প্রিপোজিশন আসছে। হ্যাঁ, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ উইথ হেল্প বলছে।
আমরা জানি ভাই কন্ডিসিভ মানে কি, কন্ডিসিভের পর কি মানে কন্ডিসিভের পর কি হয়, সবসময় টু হয়, এবং এটার অর্থ কি উপকারী। আমাদের এই সকালে ওঠা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে কন্ডিসিভের পর উইথ বলবে ভাই, জীবনে হবে না, তাহলে এখানে কি হবে টু বলছে, কোনটা ইনকারেক্ট আছে, তাহলে আর্লি রাইজিং ইজ কন্ডিসিভ টু হেলথ, এটা হওয়া উচিত ছিল, বাট যেহেতু উইথ আছে সো আমার আনসার কি এটাই, তাহলে এটাই আমার ইনকারেক্ট। ওকে, আসছে কোনটা ইনকারেক্ট, আনসার হলো আর্লি রাইজিং ইজ কন্ডিসিভ উইথ হেলথ আছে, সো এটা ভুল আছে, এটার হওয়ার উচিত ছিল কি টু হেলথ। ঠিক আছে, ইংলিশ বুঝতে পারছো, ক্লিয়ার? দিকে শুরু করবো, দেখো বুঝতে পারছো কিনা দেখো, ইংলিশ আমরা বুঝে দিই, জিকে আমাদের বেশি লাগবে না, 5 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ জিকের মধ্যে। জিকেতে চলে আসুন, জিকেতে আমি অল্প একটু বলতেছি। জিকে আমার প্রথমে বলছে পয়েন্ট অফ পলিটিক্স, হ্যাঁ এটা আমি ওই জন্য বলছি, ঠিক আছে, রাজনীতির কবি বলা হয়েছে, পলিটিক্স হবে, রাজনীতির কবি বলা হয়েছে, কোন কোন নিউজটা বলা হয়েছে আমি একদম সেই লাস্ট দিনে বলছি, হ্যাঁ এটা হলো কি নিউজ উইকস, কোনটাতে বলছে নিউজ উইকস, রাজনীতির কবি কোনটাতে বলা হয়েছে নিউজ উইকস, পয়েন্ট অফ পলিটিক্স কাকে বলা হয়েছে রাজনীতির কবি বঙ্গবন্ধুকে, এটা কে বলছে পয়েন্ট অফ পলিটিক্স বলছে নিউজ উইকস বলা হয়েছে, হ্যাঁ এটা সবারই মানে পারার কথা আই থিঙ্ক। ঠিক আছে, তারপর হলো ঢাকা দাবি থেকে, ঠিক আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারাদেশ কি করছে, প্রত্যাহার করছে, বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে। আমরা 15 আগস্ট আমাদের কি সবচেয়ে কি বলে মানে কালো দিন ছিল, এই 15 আগস্টে যে বঙ্গবন্ধু যে হলো মানে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, এবং ওই হত্যাকাণ্ডের একদিন আগে মানে হলো 14 আগস্টে কি করা হয়েছে, 14 আগস্ট আমাদের এটা প্রত্যাহার করা হয়েছে। ঠিক আছে, কত সালে, 2010 সালে। ঠিক আছে, মানে ওই আগস্ট মাসে করা হয়েছে, কারণ আগস্ট যেহেতু আমাদের খারাপ মানে আগস্ট মাসে এই হত্যাকাণ্ড হয়েছে, তো ওই প্রত্যাহার আদেশটা কি মানে বহিষ্কার আদেশটা প্রত্যাহার করা হয়েছে কি 14 আগস্ট 2010 সালে। ওকে, তবে 3 নম্বর চলে আসো, এম এ হান্নান, এটা আমার ক্লাসে সরাসরি পাইছো, এম এ হান্নান, হ্যাঁ আমি বলছিলাম এম এ হান্নান কোথা থেকে করছে, কোথা থেকে হলো এই কি বলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে, চট্টগ্রামের কালুরঘাট থেকে। ঠিক আছে, চট্টগ্রামের কালুরঘাট থেকে, ঠিক আছে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ঠিক আছে, তবে 4 নম্বর চলে আসুন, সর্ববৃহৎ গণহত্যা, এটা একটু বাইরের কোশ্চেন ছিল, এটা যারা পারছো খুবই ভালো, ঠিক আছে, না পারলে সমস্যা নেই, সপ্তবার বানানোটা। সর্বপ্রথম গণহত্যা, ঠিক আছে, চুপনগর, এটা একটু বাড়তি মানে বাইরের থেকে ছিল একটু, ঠিক আছে, এটা যদি পারো প্লাস মাইনাস। 5 নম্বর চলে আসুন, বাংলাদেশের সংবিধানের কয়টা নীতি, এটা যারা বইটা খুলছো তারাও জানো, বাংলাদেশের সংবিধান, ঠিক আছে, সংবিধান নীতি, নীতি কয়টা, সংবিধানের নীতি হলো 4টা, হ্যাঁ 4টা মূলনীতি আমাদের সংবিধানে। ঠিক আছে, জাতীয়তা আর কি, হ্যাঁ জাতীয়তা, ঠিক বলে যে আমাদের সংবিধানের মূলনীতি কয়টা আছে, 4টা আছে, হ্যাঁ জাতীয়তা দিয়ে মনে রাখা যায়, আমি মনে রাখতাম আর কি, হ্যাঁ ঠিক আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর কি ধর্ম নিরপেক্ষতা, হ্যাঁ জাসগত। ঠিক আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর হলো কি ধর্মীয় নিরপেক্ষতা। তবে 6 নম্বর প্রশ্ন চলে আসুন, প্রথম পতাকা উত্তোলন দিবস, সেটা আমি একদম মাস্ট বলছি যে আসবে এটা, পতাকা উত্তোলন দিবস, হ্যাঁ পতাকা উত্তোলন দিবস, ঠিক আছে 2রা মার্চ, 2রা মার্চ পতাকা উত্তোলন দিবস কত, 2রা মার্চ 1971। ঠিক আছে, এটা আমার ক্লাস থেকে সরাসরি এই প্রশ্নটা সরাসরি পাইছো, এই প্রশ্নটা সরাসরি, এই প্রশ্নটা সরাসরি, ঠিক আছে, যেটা নিউজ এক্সেলের 7 নম্বর পয়েন্টে চলে আসুন। ঠিক আছে, মুজিব বর্ষের গণনা, আমরা বলছিলাম, আমি আমার সাম্প্রতিক ক্লাসে দেখো প্রথম একটা পয়েন্ট পড়াইছিলাম, সেটা মুজিব বর্ষ, 1 নাম্বার শুরুই করছিলাম মুজিব বর্ষের, আমি বলছিলাম যে প্রশ্ন যদি আসে মুজিব বর্ষ থেকে আসবে, তাহলে মুজিব বর্ষের গণনা মানে কি বলে কাল গণনা করা হয়েছে কত দিন থেকে, মুজিব বর্ষ গণনা শুরু, ঠিক আছে, মুজিব বর্ষের গণনা শুরু করা হয়েছে 10 জানুয়ারি থেকে, তখন তোমরা যারা দেখছো তারা এটা জানার কথা, 10 জানুয়ারি থেকে 2020, হ্যাঁ ঠিক আছে, এই উপরেগুলো মুছে দিই আমরা একটু। 8 নম্বর প্রশ্ন চলে আসো, আয়তন অনুযায়ী আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম জেলা তো রাঙ্গামাটি, কারণ রাঙ্গামাটি অনেক জায়গা নিয়ে, ঠিক আছে, আর ক্ষুদ্রতম জেলা কিন্তু কোনটা, নারায়ণগঞ্জ। ঠিক আছে, যারা নারায়ণগঞ্জের মানুষ তারা অবশ্যই জানার কথা। ঠিক আছে, এই তারপর 9 নম্বর চলে আসো, 7 মার্চের ভাষণকে কে মূল দলিল করছে, হ্যাঁ আমরা জানি 7 মার্চের ভাষণকে মূল দলিল বলছে
ঠিক আছে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত নেতা কি? নেলসন ম্যান্ডেলা। নেলসন কি? ম্যান্ডেলা। হ্যাঁ, উনি সর্বপ্রথম কি বলছে? এই 7 মার্চের ভাষণকে মূল দলিল হিসেবে ঘোষণা করছেন। 10 নম্বর পয়েন্টে চলে আসা, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, এটা সবারই করার কথা। হ্যাঁ, প্রথম শিক্ষা কমিশন, এটা আমিও বলছিলাম ক্লাসে। ঠিক আছে, কুদরতি খোদা শিক্ষা কমিশন। হ্যাঁ, কুদরতি খোদা শিক্ষা কমিশন। হ্যাঁ, এই আর কি মোটামুটি। ঠিক আছে, তো ইংলিশ সাধারণ জ্ঞান মোটামুটি যতটুকু আসছে, কেউ যদি 25-এ, ঠিক আছে, 16 প্লাস মাইনাস পাও, তার মানে খারাপ না, তোমার মার্ক ভালো আছে। হ্যাঁ, ঠিক আছে, 16 প্লাস মাইনাস পাও, ভালো আর কি, খারাপ না। আর একটু বেশি যদি পাও, যারা 20-এর উপরে পাইছো তাদের জন্য, 20 প্লাস মাইনাস যারা পাইছো তারা খুবই ভালো। ঠিক আছে, আর 16-র উপরে যারা পাইছো তারা ভালো, 16-র নিচে যারা পাইছো তাদের অবস্থা একটু খারাপ। হ্যাঁ, কারণ এখানে 16-র নিচে পাওয়াটা মানে খারাপ। ঠিক আছে, এই মোটামুটি। ঠিক আছে, আর তোমার মাহমুদ ভাই এগুলো ফিজিক্স দিয়ে দিবে। তাহলে টোটাল ব্রাদার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 100 নম্বরের সলভ দিয়েছি, তোমরা একটু দেখো নিজেরা কতটুকু পারো। দেন আমরা হলো আসলে কাটমার্ক কি থাকতে পারে এগুলো নিয়ে আমরা আমাদের গ্রুপে আপলোড দিয়ে দেবো। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।